আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মাইশা ফাহমিদা। সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের আরও একবার সাদরে আমন্ত্রণ জানাই। সৈয়দ বাড়ির বৈঠকখানার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আবারও থাকছে অগাথা ক্রিস্টির নতুন একটি মিস্ট্রি। এটি মিস মার্পলের একটি কাহিনী এবং নাম হলো 450 ফ্রম প্যাডিংটন। চলুন গল্পটি শুনে আসা যাক। ঘটনাটা ছিল এরকম। মিলচেস্টারগামী ট্রেনটা ব্র্যাকহ্যাম্পটন স্টেশনের আগে একটা বাঁক অতিক্রম করছে, গতি ধীর মন্থর। সেই মুহূর্তে আর একটা গাড়ি অন্য লাইন থেকে বেঁকে সমান দূরত্বে আগের গাড়ির সমান্তরাল হয়ে চলতে লাগলো। মিসেস এলসপেথ ম্যাকগিলিকার্ডি ক্রিসমাসের বাজারের সওদা সব কিছু শেষ করে বন্ধুর বাড়ি রওনা হয়েছেন। তিনি নিজের কামরায় জানলার ধারে বসে পাশের গাড়ির সমান্তরাল বগিটির জানলা দেখতে লাগলেন। বেশিরভাগ কামরারই জানলার শার্সি নামানো। কোনো কোনো কামরার যাত্রীদের দেখা যাচ্ছিল। সমান বেগে চলেছে গাড়ি দুটো। মিসেস ম্যাকগিলিকার্ডি দেখতে পেলেন হঠাৎ একটা কামরার শার্সি উঠে গেল। প্রথম শ্রেণীর কামরাটার আলোকিত অভ্যন্তরে তিনি যে দৃশ্য চোখে দেখলেন, উত্তেজনায় দম বন্ধ হয়ে আসার মতন উপক্রম হলো। জানলার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল একজন পুরুষ। তার মুখোমুখি দাঁড়ানো একটি মেয়ের গলা হিংস্রভাবে আঁকড়ে ধরেছে তার দুই হাত। মেয়েটির ঠিক কোনো চোখ জোড়া ঠেলে বেরিয়ে আসার অবস্থা। কয়েক মুহূর্তের মধ্যেই মেয়েটির নিষ্প্রাণ দেহ পুরুষটির দুই হাতের মধ্যে এলিয়ে পড়ল। এই ভয়ঙ্কর দৃশ্যটি পাথর হয়ে দাঁড়িয়ে দেখলেন তিনি। যখন হুঁশ ফিরে এলো তিনি বুঝতে পারলেন অপর পাশের গাড়িটির গতিবেগ বেড়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির দৃষ্টির বাইরে চলে গেল। বিপদজ্ঞাপক চেন টেনে কোনো লাভ নেই। ঘটনা তো ভিন্ন গাড়িতে, কিন্তু এই মুহূর্তে কিছু একটা করতে না পারলে তিনি স্বস্তি পাচ্ছিলেন না। কি করা যায় ভাবছেন এমন সময় একজন টিকিট কালেক্টর কামরার দরজায় এসে দাঁড়ালো। মিসেস ম্যাকগিলিকার্ডি অসাধারণ সেই অপরাধমূলক কথা ভদ্রলোককে জানালেন। টিকিট কালেক্টর জানালো, আর 7 মিনিট পরেই আমরা ব্র্যাকহ্যাম্পটন পৌঁছচ্ছি। আপনি যা বললেন আমি যথাস্থানে রিপোর্ট করব। লোকটি তার নাম, স্কটল্যান্ডের বাড়ির ঠিকানা টুকে নিল যথারীতি। এতেও নিশ্চিত হতে পারেনি মিসেস ম্যাকগিলিকার্ডি। তিনি একটা বাতিল বিলের উল্টো পিঠে দ্রুত হাতে একটা চিরকুট লিখে ফেললেন। গাড়ি ব্র্যাকহ্যাম্পটন স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছলে একজন কুলিকে ডেকে তার হাতে চিরকুটের খাম, সেই সঙ্গে একটা সিলিং গুঁজে বললেন, খামখানা এক্ষুনি স্টেশন মাস্টারের অফিসে পৌঁছে দেবে। এরপর 65 মিনিটের মাথায় গাড়ি এসে থামল মিলচেস্টার স্টেশনে। ট্রেন থেকে নেমে সেন্ট মেরি মিডে যাবার জন্য একটা ট্যাক্সি ধরলেন। 9 মাইল পথ যেতে হবে, কিন্তু তার যেন সবুর সই ছিল না। সেই সাংঘাতিক দৃশ্যটা তাকে তাড়িয়ে নিয়ে চলছিল। তখনও তিনি থেকে থেকে শিউরে উঠছিলেন। ট্যাক্সি ড্রাইভার মালপত্রগুলো ঘরের ভেতর পৌঁছে দিয়ে গেল। মিসেস ম্যাকগিলিকার্ডি হল ঘর পার হয়ে সোজা বসার ঘরে প্রবেশ করলেন। মিস মার্পল উষ্ণ চুম্বনে বন্ধুকে অভ্যর্থনা জানালেন। মিসেস ম্যাকগিলিকার্ডি কোনো রকমে আসন নিয়ে বসলেন। তারপর বললেন, জেন, সাংঘাতিক কাণ্ড, এইমাত্র একটা হত্যাকাণ্ড দেখে এলাম। সমস্ত ঘটনা শোনার পর বৃদ্ধা মিস মার্পল বললেন, এলসপেথ, যা দেখেছ বলছো হঠাৎ শুনে বিশ্বাস্য বলে মনে হয় না, তবে ঘটনাটা অসাধারণ হলেও অসম্ভব নয়। এটা যে সত্যি তাতে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। সেই লোকটার মুখ নিশ্চয়ই তুমি দেখতে পাওনি। সম্ভব ছিল না, লোকটার পিঠ ছিল আমার দিকে। স্ত্রী লোকটিকে কতটা দেখেছ? যুবতী নাকি বয়স্কা? মাত্র কয়েক ফুট দূরত্ব থেকে দেখা, তাতে মনে হলো মেয়েটির বয়স 30 থেকে 35-এর মধ্যে। সুন্দরী? বোঝার উপায় ছিল না। সাঁড়াশির মতো আঙুলের চাপে তার মুখখানা একেবারে সম্পূর্ণ বিকৃত দেখাচ্ছিল। তাই স্বাভাবিক। পোশাকে কি ছিল? ফ্যাকাশে রঙের ফারকোট, মাথায় টুপি ছিল না, এক মাথা সোনালি চুল। লোকটার চেহারা সম্বন্ধে কোনো ধারণা করতে পারো? এক মুহূর্ত চিন্তা করলেন মিসেস ম্যাকগিলিকার্ডি। পরে বললেন, বেশ লম্বা শরীর লোকটার, কালো, গায়ে ছিল ভারী কোট, কিন্তু এই সামান্য বিবরণ দিয়ে তো তাকে চেনা যাবে বলে মনে হয় না। না, কিছু থেকে এটুকুও ভালো। কাল সকাল
কাল সকালে এ বিষয়ে আরও কিছু জানা যাবে বলেই আশা করছি। এরকম একটা ঘটনা খবরের কাগজে নিশ্চয়ই বেরোবে। আচ্ছা, ভালো কথা। কামরাটা কি করিডোরযুক্ত ছিল? না, তাহলে গাড়িটা দূরগামী নয়। সম্ভবত ব্রাকহ্যাম্পটনেই যাত্রা শেষ হয়েছে। সকালের খবরের কাগজ দেখে দুই বন্ধুই হতাশ হলেন। খবরটা প্রকাশিত হয়নি। চিন্তামগ্ন অবস্থায় দুজনেই প্রাতরাশ সারলেন। কিছুক্ষণ পরে মিস মার্পল বন্ধুকে সঙ্গে নিয়ে স্থানীয় থানার সার্জেন্ট ফ্র্যাঙ্ক কার্নিশের সঙ্গে দেখা করলেন। ঘটনার বিবরণ শুনে সার্জেন্ট কার্নিশ অন্তরঙ্গতা ও সম্ভ্রমের সঙ্গে জানালেন, আমি সমস্তই নথিবদ্ধ করে নিলাম। আমি যথাযোগ্য তদন্তের ব্যবস্থা নিশ্চয়ই করব। রেলওয়ে অফিসারও যথাযোগ্য ব্যবস্থা নেবেন বলেই আমি আশা করি। আপনি নিশ্চিত থাকতে পারেন, নতুন কোনো খবর পেলেই আপনাকে জানাবো। ঘটনাটা অনাবিষ্কৃত থাকতে পারে না। আগামীকাল খবরের কাগজেই হয়তো খবরটা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু পরের দিনেও কোনো খবর পাওয়া গেল না। সন্ধ্যা নাগাদ মিস মার্পল সার্জেন্ট কার্নিশের পাঠানো একটা চিরকুট পেলেন। তিনি জানিয়েছেন, আগের দিনে রিপোর্ট করা ঘটনা সম্পর্কে হাসপাতাল ইত্যাদি সহ সকল সম্ভাব্য স্থানে তদন্ত করা হয়েছে, কিন্তু কোনো মহিলার দেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। চিরকুটটা পড়ে চিন্তিত হলেন মিস মার্পল। বন্ধুর বিমর্ষ চিন্তা ভারাক্রান্ত মুখের দিকে তিনি তাকিয়ে বললেন, তোমার যা কিছু করার ছিল তুমি সবই করেছ এলসবেথ। রেল কর্মচারীর কাছে, পুলিশের কাছে রিপোর্ট করেছ, আর কিছু করার নেই। যথাযথ তদন্ত হয়েছে, এটুকুই আমার সান্ত্বনা। কিন্তু মৃতদেহটাকে এভাবে সকলের আড়াল কি করে করা হলো সেটাই বুঝতে পারছি না। ক্রিসমাসের পরে আমি সিংহলে রোডারিকের কাছে ওখানে গিয়ে কিছুদিন থাকবো। এদিকের প্রয়োজন বুঝলে ভ্রমণসূচি না হয় পিছিয়ে দেওয়ার কথা ভাবে যেত, কিন্তু রওনা হয়ে যাওয়ার পর তুমি আর কি করবে? মৃতদেহটা খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। তারা যখন ব্যর্থ হয়েছে, বোঝা যাচ্ছে লোকটা চতুরতার সঙ্গে কাজটা সামাল দিয়েছে। কাজটার পেছনে পূর্ব পরিকল্পনা তো ছিল বটেই। হঠাৎ করে উত্তেজনার বশে ঘটনাটা কিন্তু ঘটে যায়নি। ট্রেনের সিটে মৃতদেহটা পড়ে থাকলে সকলেরই নজরে পড়ত। একটা গাড়ি যখন স্টেশনে ঢোকার মুখে, সেই সময় ঠান্ডা মাথায় স্ত্রীলোকটিকে খুন করা হয়েছিল এবং ট্রেন থেকে এমন কোনো জায়গায় ঠেলে ফেলে দেওয়া হয়েছিল যেখানে লোকের চোখে পড়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া বিকল্প সম্ভাবনা তো ছিল। জেন, আগামীকাল বিকেলে ট্রেনে আমাকে লন্ডনে ফিরে যেতে হবে। ঘটনাস্থল এবং পারিপার্শ্বিক অবস্থাটা নিজের চোখে একবার দেখব ভাবছি। আমিও তোমার সঙ্গে রওনা হব তাহলে। তুমি কি করতে চাইছো বলো তো? আমি তোমার সঙ্গে লন্ডন অবধি যাব। তারপর তুমি সেদিন যে ট্রেনে ব্রাকহ্যাম্পটন এসেছিলে, আমরাও সেই ট্রেন ধরে ব্রাকহ্যাম্পটন ফিরে আসব। সেখান থেকে তুমি ফের লন্ডন ফিরে যাবে আর আমি এখানে ফিরে আসব। এতে তুমি কতটা কি বুঝতে পারবে? ঠিক আছে, বেশ, তাই তাই করো। পরদিন লন্ডন থেকে 4:50 ট্রেনে একটা প্রথম শ্রেণীর কামরায় চেপে বসলেন মিস মার্পল আর মিসেস ম্যাকগিলিকার্ডি। ক্রিসমাসের আর 2 দিন বাকি। গাড়িতে ভিড়ের চাপ প্রচণ্ড। আগের শুক্রবারে সেই ভয়ঙ্কর অপরাধী দৃশ্যটা দেখেছিলেন মিসেস ম্যাকগিলিকার্ডি। আজ কিন্তু ব্রাকহ্যাম্পটন স্টেশন অবধি পৌঁছানো পর্যন্ত কোনো গাড়ি সমদূরত্ব বজায় রেখে পাশাপাশি যেতে দেখা গেল না। কোনো লাভ হলো না চেন। অন্য মনস্কভাবে মিস মার্পল জবাব দিলেন, তাই তো দেখছি। কিন্তু তিনি তখন ভাবছিলেন, একটা মৃতদেহ কখনো শূন্যে মিলিয়ে যেতে পারে না, কোথাও না কোথাও অবশ্যই থাকবে। মিসেস ম্যাকগিলিকার্ডি ট্রেন থেকে নেমে পড়লেন। 12 মিনিট পরেই লন্ডনে যাবার ট্রেন তাকে এখান থেকে ধরতে হবে। জানলা দিয়ে দুই বন্ধু শুভেচ্ছা বিনিময় করলেন। বাঁশি বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে মিস মার্পল গভীর চিন্তায় ডুবে গেলেন। স্বভাবতই অদ্ভুত ঘটনাটা তাকে খুবই আগ্রহান্বিত করে তুলেছিল। সেই অবিলম্বে তিনি তার সন্ধান কর্ম শুরু করার জন্য মনস্থির করলেন। প্রস্তুতি হিসেবে আপাতত যে কাজগুলো তাকে করতে হবে তার একটা তালিকাও তিনি মনে মনে ছকে নিলেন।
তার বিশেষ বন্ধু স্যার হেনরি ক্লিদারিং ও তার ধর্মপুত্র ডিটেকটিভ ইন্সপেক্টর ডারমট ক্রাডিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা দুজনেই স্কটল্যান্ড ইয়ার্ডে রয়েছে। মিস মার্পলের ভাগ্নের দ্বিতীয় ছেলে ডেভিড ব্রিটিশ রেলওয়েতে কাজ করে, তারও সাহায্য নেওয়া যেতে পারে। তার বান্ধবী গ্রোসেলডার ছেলে লেনার্ড মানচিত্রের ব্যাপারে খুবই আগ্রহী, তার কাছ থেকেও প্রয়োজনীয় সাহায্য পাওয়া যেতে পারে। প্রাক্তন পরিচারিকা ফ্লোরেন্সের সাহায্যও চাওয়া যেতে পারে, সে বর্তমানে ব্রাকহ্যাম্পটনের বাড়িতেই আছে। মিস মার্পল স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলেন, তার বয়স হয়েছে, ছুটোছুটি করা আগের মতন সম্ভব নয় তার পক্ষে, কিন্তু যোগাযোগগুলো ঠিকভাবে কার্যকর করা গেলে প্রয়োজনীয় সূত্র আবিষ্কার করা অসম্ভব হবে না। ইতিপূর্বে অনেক হত্যাকাণ্ডের তদন্ত তিনি করেছেন, সেগুলো তার উপর চাপিয়ে দেয়া হয়েছিল, কিন্তু বর্তমান ঘটনাটার অনুসন্ধান কার্য স্বেচ্ছায় তার নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। অনিশ্চিত জেনেও কেন এমন একটা উদ্যোগ তিনি নিতে চলেছেন তিনি নিজেও জানেন না। পরদিন সকাল থেকেই তার পরিকল্পিত কাজে নেমে পড়লেন মিস মার্পল। প্রথমেই ভাগ্নের ছেলে ডেভিডকে চিঠি লিখলেন। ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে একটা বিশেষ সংবাদ জানবার অনুরোধ জানিয়েছেন সে চিঠিতে। প্রতি বছরের মতো তিনি ভিকারের বাড়িতে ডিনারে অংশগ্রহণ করেছিলেন। সেখানে লেনার্ডের সঙ্গে যোগাযোগ হলো। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় অঞ্চলের মানচিত্র সম্পর্কে খোঁজ খবর নিলেন। লেনার্ড তার প্রয়োজনীয় বিষয়গুলো সুন্দরভাবে বলে বুঝিয়ে বেশ আগ্রহ সহকারে লিখেও দিল। পরে তার সংগ্রহ থেকে একটা নির্দিষ্ট অঞ্চলের মানচিত্র মিস মার্পলকে ধার দিল। ডেভিডের কাছে লেখা চিঠির জবাবও যথাসময়ে এসে পৌঁছল। অন্যান্য আনুষঙ্গিক কথা বলার পর তার জরুরি বিষয়টা সম্পর্কে সে লিখেছে, দুটি ট্রেন সম দূরত্বে পাশাপাশি একই দিকে চলবে। মাত্র দুটি ট্রেনের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটতে পারে। 4:33 আর 5টার গাড়ি। প্রথম ট্রেনটা মার্কেটিং বেসিং অবধি যাত্রায় হেরিং ব্রডওয়ে, বারওয়েল, হিথ, ব্র্যাকহ্যাম্পটন প্রভৃতি স্টেশনে থামে। এই ট্রেনটা ধীরগামী। 5টার গাড়িটা ওয়েলস এক্সপ্রেস। এই গাড়িতে কার্ডিফ, নিউপোর্ট এবং সোয়ানসি যাওয়া যায়। 4:50 গাড়িটা প্রথম গাড়িকে ব্র্যাকহ্যাম্পটন পৌঁছে দেওয়ার আগে যে কোনো জায়গায় ধরে ফেলতে পারে। পরের গাড়িটা 4:50 গাড়িকে ছাড়িয়ে যায় ব্র্যাকহ্যাম্পটন স্টেশনের ঠিক আগে। ডেভিডের পাঠানো খবরগুলো পর্যালোচনা করে মিস মার্পল বুঝতে পারলেন ম্যাক গিলিকার্ডি যে গাড়ির কথা বলেছে সেটা সোয়ানসি এক্সপ্রেস নয়, কেননা সে বলেছিল গাড়িতে করিডর ছিল না। 4:33 গাড়িতেই খুনের ঘটনাটা ঘটে থাকবে। নির্দিষ্ট অঞ্চলের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্য আরও 2-1 যাতায়াত করা দরকার। এজন্য সময় নষ্ট করলেন না তিনি। 12:15 গাড়িতেই রওনা হয়ে গেলেন লন্ডনে। এবারের ভ্রমণে কিছু সময় খুঁটিনাটি বিবরণ সংগ্রহ করতে পারলেন। ব্রাকহ্যাম্পটন স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটা একটা দীর্ঘ বাঁক করল, গতিবেগও কমল। রাতের অন্ধকার থাকায় ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলেন না। দিনের আলোতে জায়গাটা দেখার উদ্দেশ্যে পরদিন ভোরে তিনি লন্ডনের ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় চেপে বসলেন। লেনার্ডের কাছ থেকে চেয়ে আনা মানচিত্রটা সঙ্গেই এনেছিলেন। ট্রেন ব্রাকহ্যাম্পটন স্টেশনে পৌঁছবার 15 মিনিট আগে তিনি সেটা খুলে বসলেন। সেই দীর্ঘ বাঁকটা এলো, গাড়ির গতি কমে গেল। সঙ্গে তিনি গাড়ির সঠিক অবস্থানের স্থানটি মানচিত্রে চিহ্নিত করলেন। গাড়িটা বেশ উঁচু একটা বাঁধের উপর দিয়ে চলছে তখন। নিচে বিস্তীর্ণ অঞ্চলের দৃশ্যের সঙ্গে মানচিত্র মিলিয়ে তার ধারণা পরিষ্কার করে নিলেন। পর্যবেক্ষণ শেষ করে বাড়ি ফিরে এলেন মিস মার্পল। রাতে ফ্লোরেন্স হলের কাছে একটা চিঠি লিখলেন। সে থাকে 4 ম্যাসেডন রোড, ব্রাকহ্যাম্পটন। পরদিন কাউন্টি লাইব্রেরিতে গিয়ে ব্রাকহ্যাম্পটনের আঞ্চলিক গেজেটিয়ার ইত্যাদি ঘেঁটে ইতিহাস জেনে নিলেন। এভাবে তার অনুসন্ধান কার্যের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলো। ঘটনার বিষয়ে ইতিমধ্যেই একটা থিওরি ছকে নিয়েছিলেন। এবারে তার সত্যতা নিরূপণের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে তাকে সাহায্য করতে পারে এমন একজনের কথা ভেবে বসলেন তিনি। বুদ্ধি এবং সাহস দুটোই জানা দরকার কাজটার জন্য। কে হলে ভালো হয়? লুসি আইলিস ব্যারোর কথা মনে পড়ে গেল মিস মার্পলের।
মহিলা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্রে প্রথম স্থান অধিকার করেছিলেন। বর্তমানে বয়স 32। অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী। শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্ট থাকাই স্বাভাবিক ছিল, কিন্তু সে স্বেচ্ছায় অদ্ভুত এক পেশা বেছে নিয়েছিলেন। লুসি লক্ষ্য করেছিল গৃহস্থালির সমস্ত কাজে দক্ষ কর্মীর চাহিদা খুবই বেশি, উপযুক্ত কর্মীর খুবই অভাব। সকলকে আশ্চর্য করে এই ক্ষেত্রটাকে তিনি তার কর্মক্ষেত্র হিসেবে বেছে নিলেন এবং অদ্ভুত কর্মদক্ষতা গুণে অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করলেন। কাজের সুবাদে কোনো কোনো মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সে। সাধারণত ছুটি ছাটায় কেউ বাইরে গেলে, বাড়ি থেকে অসুস্থ হলে কিংবা বাচ্চা দেখাশোনার দরকার হলে লুসির ডাক পড়ে। যে বাড়ির কাজ সে হাতে নেবে সেখানকার কোথায় কখন কী দরকার সব সে বুঝে নেয় এবং কঠোর পরিশ্রমের তোয়াক্কা না করে অবিশ্বাস্য দক্ষতায় সে সমস্ত সম্পূর্ণ করে। ঘরে শান্তি স্বস্তি ফিরে আসে। এই কারণে পারিশ্রমিক তুলনায় বেশ মোটা রকমের গুনতে হলেও নির্দ্বিধা এবং নির্ভাবনায় লুসির কথাই লোকে ভাবে। তার কাজের খুব চাহিদা হওয়ার ফলে কাজে গ্রহণের ক্ষেত্রে তার কিছু স্বাধীনতা ছিল। পছন্দ না হলে সে কাজ সে নিত না। দীর্ঘমেয়াদী কাজ সে গ্রহণ করত না। তার মেয়াদ ছিল 2 সপ্তাহ। বিশেষ ক্ষেত্রে সময়টা বাড়িয়ে 1 মাস পর্যন্ত করা চলত। মিস মার্পলের চিঠিটা পেয়ে বার কয়েক মনোযোগ দিয়ে পড়ল লুসি। 2 বছর আগে উপন্যাস লেখক রমান্ড ওয়েস্টের কাছে একটা কাজ নিয়েছিল সে। সেই সময় মিস মার্পলের সঙ্গে তার পরিচয় হয়। মহিলাকে তার খুব ভালো লেগেছিল। সেন্ট মেরি মিডে তার বাড়িতেও সে গিয়েছিল। মিস মার্পল লিখেছিলেন বিশেষ ধরনের একটা জরুরি কাজের ব্যাপারে তিনি লন্ডনের কোনো জায়গায় তার সঙ্গে আলোচনা করতে চান। লুসি তখনই টেলিফোন তুলে মিস মার্পলের সঙ্গে যোগাযোগ করে পরদিন তার ক্লাবে সাক্ষাৎকারের সময় জানিয়ে দিল। পরদিন যথাস্থানে একটা নিরিবিলি কক্ষে দুজনে আলোচনায় বসল। আমি বলেছি কাজটা একটু অন্য ধরনের। আসলে একটা মৃতদেহ খুঁজে বার করার জন্য তোমার সাহায্য আমার খুব দরকার। অন্য সাধারণ বয়স্কা কল্পনাপ্রবণ মহিলাদের মতো মিস মার্পলকে মনে করে না লুসি। সে জানে তিনি পরিপূর্ণ সুস্থ বুদ্ধির মহিলা। এ কারণে যথেষ্ট সম্মান শ্রদ্ধার মধ্যে তিনি বাস করেন। কোনো ধরনের মৃতদেহের কথা বলছেন আপনি? একটি স্ত্রী লোকের মৃতদেহ। একটা ট্রেনের কামরায় তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তারপর মিস মার্পল ঘটনাটা খুলে বললেন। লুসি আগ্রহ নিয়ে শুনল। কাহিনীটাকে সত্য বলে ভাবতে অসুবিধা হয়, মানে খুবই অসাধারণ, তবে অসম্ভব মনে করি না। তাই এর মধ্যে আমার ভূমিকাটা কি হবে? মৃতদেহটা আমি খুঁজে বার করতে চাই। বুঝতেই পারছো আমার বয়স হয়েছে, দৌড়ঝাঁপ করব তেমন সামর্থ্য আমার নেই। তোমাকে কাজের মেয়ে বলেই আমি মনে করি। অর্থাৎ আপনি চাইছেন আমি অনুসন্ধান করি, কিন্তু এই কাজটা পুলিশ করছে না কেন? পুলিশ যথাসাধ্য করে ব্যর্থ হয়েছে। বুঝতেই পারছো, আমি নিজের মতো করে একটা থিওরি দাঁড় করিয়েছি। মৃতদেহটা ট্রেনের মধ্যে পাওয়া যায়নি। বোঝা যাচ্ছে ওটা ঠেলে ফেলে দেয়া হয়েছিল, কিন্তু রেল লাইনের আশেপাশে অনুসন্ধান করে কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি বুঝতে পেরেছিলাম রেল লাইনের ধারে মৃতদেহটা ট্রেন থেকে ফেলে দিলে পরে সেটা সরিয়ে ফেলা হয়। ওই পথ ধরে আমি কয়েকবার ট্রেনে যাতায়াত করে এমন একটা জায়গা খুঁজে পেয়েছি। ব্র্যাকহ্যাম্পটনে পৌঁছবার আগে একটা বড় বাঁধের কিনারা ঘেঁষে ট্রেনটা বাঁক নেয়। সেই সময় একটা জায়গায় ট্রেনটা বেশ ঝাঁকুনি খায়। ঠিক সেই জায়গায় যদি মৃতদেহটা ঠেলে ফেলে দেওয়া হয় তাহলে সেটা বাঁধের ঢালে গড়িয়ে নিচে পড়ে যাবে। দেহটা সেখান থেকে সরিয়ে ফেলা হয়ে থাকবে। জায়গাটা বোঝাবার জন্য আমি মানচিত্রও নিয়ে এসেছি, তুমি সেটা দেখো। মানচিত্রের যে জায়গাটা মিস মার্পল চিহ্নিত করলেন, লুসি আগ্রহ সহকারে সেই জায়গাটা দেখল। জায়গাটা ব্র্যাকহ্যাম্পটনের শহরতলির অংশ। এখানে আছে একটা পুরনো বাড়ি, সঙ্গে বিস্তৃত মাঠ আর পার্ক। আশেপাশে অবশ্য বর্তমানে গড়ে উঠেছে ওই ছোট ছোট বাড়ি, বড় বড় হাউজিং এস্টেট। পুরনো যে বাড়িটা রয়েছে তার নাম রাদারফোর্ড হল। ক্র্যাকেনথর্প নামের একজন শিল্পপতি বাড়িটা তৈরি করেছিলেন। সেটা
1882 সালের কথা। বর্তমানে সে ক্রাকেনথর্পের এক ছেলে তার এক মেয়েকে নিয়েই এই বাড়িতে বাস করে। এখানে দেখছি রেললাইন ওই বাড়ির সংলগ্ন জমির একটা অংশ বেষ্টন করে চলে গেছে। এখানে তাহলে আমার কাজটা কি? ওই বাড়িটাই আমার লক্ষ্য। আমি চাইছি তুমি ওখানে একটা চাকরি নাও। গৃহস্থালির কাজে তোমার খুবই নাম যশ, চাহিদাও খুব। আমার ধারণা একটা কাজ তুমি ঠিক জোগাড় করে নিতে পারবে। আমি কিছুটা খোঁজ খবর নিয়েছি। বৃদ্ধ ক্রাকেনথর্প একটু কৃপণ স্বভাবের লোক। তোমাকে উপযুক্ত মাইনে দিতে নাও চাইতে পারেন, তবে আমার কাছ থেকে তুমি যে টাকার অঙ্কটা পাবে সেটা তোমার প্রচলিত মাইনের থেকে অনেক বেশিই হবে। তাহলে কাজটা কঠিন বলছেন আপনি? কেবল কঠিনই নয়, বিপজ্জনকও বটে। বুঝতেই পারছো, আগে থেকে ইঙ্গিতটা তোমাকে আমি দিয়ে রাখছি। বিপদকে আমি ভয় পাই না, তবে আপনি কি মনে করেন কাজটায় বিপদের সম্ভাবনা আছে? আছে তো বটেই। নিঃশব্দে একটা অপরাধ ঘটে গেছে, কেউ কিচ্ছু জানতে পারেনি, কোনো সন্দেহও না। কেবল আমাদের দুই বন্ধুর কাছেই পুলিশ অদ্ভুত ঘটনাটার কথা শুনেছে। কর্তব্যের খাতিরে অনুসন্ধান করেছে পুলিশ, কিন্তু কোনো সূত্রের হদিশ পায়নি। যে লোকটি অপরাধটি করল সে যেই হোক নিশ্চয়ই নিশ্চিন্তে রয়েছে। এই অবস্থায় তোমাকে রহস্য উন্মোচনের চেষ্টা করতে দেখলে সে কি তা করতে দেবে? বুঝতে পারছি। তাহলে আমি কি অনুসন্ধান করব? খুনের সূত্র, বাঁধের ধারে কাছে ঝোপঝাড়ে ভাঙাচোরা ডালপালা কিংবা কাঁটায় আটকে থাকা এক টুকরো কাপড়, এই ধরনের সন্দেহজনক কিছু তোমার নজরে পড়ে যেতে পারে। এরকম কিছু যদি সত্যি পেয়ে যায় তাহলে আমি কি করব? আমাকে জানাবে। আমি তোমার নাগালের মধ্যেই থাকব। ব্র্যাকহ্যাম্পটনে আমার এক পুরনো পরিচারিকা থাকে, তার বাড়িতেই আমি থাকার ব্যবস্থা করেছি। তুমি তোমার মনিবদের বলবে এই বুড়ি মাসিমা কাছাকাছি থাকেন, তার দেখাশোনা করতে পারবেন, সেই কারণেই তুমি এমন জায়গায় কাজ করতে চাইছো। আর আমার সঙ্গে যাতে দেখা সাক্ষাৎ করতে পারো সেই মতো একটা অবসর সময় তুমি রেখে দেবে। কিন্তু আমি তো এ কাজে 3 সপ্তাহের বেশি সময় দিতে পারবো না। তারপর চুক্তিবদ্ধ 3 সপ্তাহ যথেষ্ট সময়। এর মধ্যে যদি কিছু পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে মিছিমিছি ওর পেছনে আর সময় নষ্ট করব না। লুসির সঙ্গে কথা পাকা করে মিস মার্পল বিদায় নিলেন। সে কিছুক্ষণ একা বসে সমস্ত ব্যাপারটা ভাবল। তারপর ব্র্যাকহ্যাম্পটনে তার এক পরিচিত রেজিস্ট্রি অফিসের সঙ্গে যোগাযোগ করে মহিলা ম্যানেজারকে জানালো কাছাকাছি অঞ্চলে তার একটা কাজের দরকার। তার এক বৃদ্ধ মাসিমাকে তাহলে দেখাশোনা করার সুবিধে হয়। মহিলাটি উৎসাহিত হয়ে অনেকগুলো পরিবারের নাম করল। তার মধ্যে রাদারফোর্ড হলের ক্রাকেনথর্প পরিবারের নামও ছিল। মিনিট 10 মধ্যে রাদারফোর্ড হলের মিস ক্রাকেনথর্পের সঙ্গে লুসির টেলিফোনে যোগাযোগ ঘটে গেল। কাজের কথাবার্তাও পাকা হয়ে গেছে। 2 দিন পর লুসি লন্ডন থেকে ব্র্যাকহ্যাম্পটন রওনা দিল। বিরাট গেট পার হয়ে আঁকাবাঁকা পথ, দুপাশে রডোডেন্ড্রন ফুলের ছাড়, তারপর সেই ছোট্ট বাড়িটি সময়ের ভারে বিধ্বস্ত। বসবাসের জন্য তৈরি করা বাড়িটি এখন পুরো দুর্গের চেহারা নিয়েছে। গাড়ি থেকে নেমে লুসি বেল বাজালো। একটি স্ত্রীলোক বসার ঘরে নিয়ে বসালো তাকে। চমৎকার সাজানো ঘর, শেলফ ভর্তি বইয়ের শাড়ি। তোমারই তো আসার কথা, দাঁড়াও আমি খবর দিচ্ছি। স্ত্রী লোকটি চলে যাবার কয়েক মিনিট পর এমা ক্রাকেনথর্প দরজা খুলে ঢুকল। বাড়ির মালিকের কনিষ্ঠা কন্যা সে। প্রথম দেখাতে মেয়েটিকে ভালো লেগে গেল লুসির। বয়স 30 ছাড়িয়েছে, সুস্ত্রী, কালো চুল, কটা চোখ। পরিচয় পর্ব করমর্দন শেষে এমা তাদের বাড়ির কাজের একটা সংক্ষিপ্ত আভাস লুসিকে দিল। সে জানালো বাড়িটা বড় হলেও স্থায়ী বাসিন্দা বলতে সে আর তার বাবা। তার ভাইয়েরা বাইরে থাকে, অবশ্য প্রায়ই এখানে আসে। বাইরে থেকে 2জন মহিলা ঠিকে কাজ করতে আসেন। মিসেস কিডার আসেন সকালবেলা, মিসেস হার্ট সপ্তাহে 3 দিন আসেন পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে। কাজের ধরনটা মোটামুটি আঁচ করতে পারল লুসি। সব কাজই তার ধারণার মধ্যে রয়েছে। লুসি বলল, আমার একজন বৃদ্ধ মাসির কাছেই থাকেন,
তার যাতে দেখাশোনা করতে পারি সেজন্য ব্র্যাকহ্যাম্পটনে আমি থাকতে চাই। তাই টাকার অঙ্ক নিয়ে বিশেষ মাথা ঘামাইনি। যাই হোক, মাঝে মাঝে কিছু সময়ের জন্য আমার ছুটি পেলেই যথেষ্ট। বিকেলের দিকে 6টা অবধি প্রতিদিনই তোমার ছুটি থাকবে, বলল এমা। আমি খুশি। একটা বিষয় কেবল তোমার বিশেষভাবে বলার আছে, সেটা হলো আমার বৃদ্ধ বাবাকে কষ্ট হলেও তোমাকে তার সঙ্গে একটু মানিয়ে চলতে হবে। ওটা কোনো ব্যাপারই নয়, সব বয়সের মানুষের সঙ্গে আমি মিশতে অভ্যস্ত। লুসিকে তার ঘরটা দেখিয়ে দেওয়া হলো। নিয়ে আসা হলো বৃদ্ধ লুথার ক্র্যাকেনথর্পের হলে। তারপর রান্নাঘর। বাড়ির লোকের খাওয়া দাওয়ার সময়টা জেনে নিল লুসি। বলল, মোটামুটি সবই জেনে নিলাম আমি। এবার থেকে আমি সব দিকই সামাল দেব, ভাববেন না। পরদিন সকাল 6টা থেকে কাজে হাত লাগালে লুসি। বাড়িঘর পরিষ্কার করা, আনাজ কাটাকুটি, রান্নার আয়োজন, সংগ্রহ ইত্যাদি সব সেরে ক্ষিপ্র হাতে প্রাতরাশ সরবরাহ করল। বেলা 11টা নাগাদ একটু অবসর মিলল। এই সুযোগে মিস স্কিডারের সঙ্গে গল্পচ্ছলে কিছু মূল্যবান তথ্য জেনে নিল সে। একজন ভালো শ্রোতা পাওয়া গেছে বুঝতে পেরে মিসেস স্কিন্ডার গড় গড় করে বলতে লাগলেন, বাড়িটা যেমন মস্ত, পরিবারটিও তেমনই। তার জনগণ, বড় ছেলে এনম্যান্ড লড়াইয়ে মারা গেছে, তারপরে কেট্রিক কী সব ছবি টবি আঁকে, এখনও বেথা বিয়ে। তৃতীয় ছেলে হ্যারল্ড, সে লন্ডনেই থাকে, বনেদিঘরের মেয়েকে বিয়ে করেছে, ব্যবসা করছে, নামডাকা হয়েছে। ছোট ছেলে অ্যালফ্রেড বিশেষ সুবিধের নয়, নানান অপকর্ম করে বেড়ায়। পুরুষ মানুষ আরেকজন আছে, কর্তার বড় মেয়ে এডিথের স্বামী ব্রায়ান স্টালি। কয়েক বছর আগে এডিথ মারা গেছে, কিন্তু ব্রায়ান এখনও এবাড়ির ছেলের মতোই আসা যাওয়া করে। তাদের একটি বাচ্চা ছেলে আলেকজান্ডার স্কুলে পড়ে, ছুটি ছাটা এ বাড়িতেই আসে, এমাকে খুব ভালোবাসে। যথাসময়ে লাঞ্চের খাবার রান্নার কাজও চুকল। ধোয়া মোছা শেষ করে রান্না বান্না যথাস্থানে পৌঁছে দিল। 2:30 মধ্যে কাজকর্ম চুকিয়ে লুসি তার আসল কাজ আরম্ভ করতে পারল। কারোর চোখে অস্বাভাবিক না থাকে সেভাবে সে প্রথম বাগানের চারপাশে ঘুরল। শাকসবজি দেখল, পথগুলো আগাছায় ঢেকে ফেলেছে, সর্বত্র অযত্নের ছাপ। বাড়ির পাশে আস্তাবল। বৃদ্ধ মালিটি আস্তাবলের উঠোনের পাশে একটা কুঁড়ে ঘরে থাকে। আস্তাবল পাশ কাটিয়ে লুসি ধীরে ধীরে বাড়ি সংলগ্ন পার্কে চলে এলো। পার্কের দুদিকে প্রাচীর ঘেরা। সেখান থেকে রেলপথের খিলানের নিচ দিয়েই একটা সরু গলিতে এসে পড়েছে। মেইন লাইনের গাড়ি অনবরত খিলানের উপর দিয়ে ঝমাঝম শব্দ করে যাচ্ছে। লুসি লক্ষ্য করল ক্র্যাকেনথর্পের বাড়ির সীমানা ঘিরে বেঁকে যাওয়া রেলের উপর দিয়ে চলার সময় গাড়িগুলোর গতি বেশ কমে যায়। ছোট গলিটার একপাশে রেলের বাঁধ, অন্য পাশে উঁচু প্রাচীর। প্রাচীরের ওপাশে কয়েকটা কারখানা বাড়ি। গলি পথে এগিয়ে গিয়ে লুসি একটা অপেক্ষাকৃত বড় রাস্তা পেল। অল্প দূরে ছোট ছোট বাড়িঘর। একজন মহিলাকে আসতে দেখা গেল। লুসি তার কাছ থেকে পোস্ট অফিসটা কোথায় জেনে নিল। সেখানে গিয়ে মিস মার্পলকে টেলিফোন করল। তিনি বিশ্রাম করছিলেন। ফ্লোরেন্স টেলিফোন ধরল। লুসি তাকে নিজের পরিচয় জানিয়ে বলে দিল সে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে যথানিয়মে কাজ শুরু করেছে। এই খবরটা যেন মিস মার্পলকে জানিয়ে দেওয়া হয়। পোস্ট অফিস থেকে বেরিয়ে লুসি রাদারফোর্ড হলে ফিরে এলো। কর্মস্থলে আসার আগেই নিজের ভূমিকা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করেছিল লুসি আইসলবারো। দূরদৃষ্টি প্রয়োগ করে সে এক সেট গল্ফ ক্লাব ছড়ি সঙ্গে এনেছিল। মিস মার্থার অনুমতি নিয়ে সে পার্কের মধ্যে পরদিন থেকে গল্ফ ক্লাব নিয়ে বল মারা অনুশীলন করছিল। পরপর কয়েকটা বল সে হিট করল। একটা বল রেল বাঁধের পাশে গিয়ে পড়ল, কয়েকটা পড়ল এপাশ ওপাশে ঘাসের মধ্যে। বল খোঁজার ছিলায় বাঁধের অনেকটা অংশ অনুসন্ধান করার সুযোগ পেল লুসি, তবে সন্দেহজনক কিছুই নজরে পড়ল না। পরদিনও একই কৌশলে সে বাঁধের নিচে খোঁজাখুঁজি করল। কাটা ঝোপের মাথায় ফারের একটা ছেঁড়া টুকরো তার নজরে পড়ল। রংটা ফ্যাকাশে বাদামি। পকেটে ছোট্ট কাঁচি নিয়ে এসেছিল। ফারের টুকরোটার অর্ধেকটা কাঁচি দিয়ে কেটে পকেটে পুরে নিল। বাঁধের ঢাল বেয়ে নামার সময় নিচের লম্বা ঘাসের মধ্য দিয়ে একটা অস্পষ্ট পথের রেখা নজরে পড়ল। কিছুদিন আগে কেউ ঘাসের উপর দিয়ে যাওয়ায় এমনটা হতে পারে। বাঁধের নিচে এসে আর একটা জিনিস আবিষ্কার করল সে। অ্যানামেলে জড়ানো খানিকটা জমানো পাউডার। জিনিসটা রুমালে জড়িয়ে পকেটে ঢোকালো সে।
উৎসাহিত হয়ে আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করল লুসি, কিন্তু আর কিছু পাওয়া গেল না। পরদিন বিকেলে মাসিমাকে দেখতে যাচ্ছে বলে গাড়ি নিয়ে বেরোলো লুসি। ম্যাসেডন রোডের পাশে 4 নম্বর বাড়িটার সামনে এসে বেল বাজালো। দীর্ঘাঙ্গী বিষণ্ণ চেহারা, মাথায় পাকা চুলের স্তূপ এক মহিলা দরজা খুলে তাকে মিস মার্পলের ঘরে পৌঁছে দিল। দরজা বন্ধ করে দিয়ে একটা চেয়ারে বসল লুসি। কিছু জিনিস পেয়েছি, মনে হচ্ছে আপনার অনুমানটি ঠিক। বলতে বলতে লুসি পকেট থেকে আবিষ্কৃত জিনিসগুলো পার করলো। কিভাবে এগুলো পাওয়া গেল সেই বিবরণও শোনালো। ফারের টুকরোটা হাতে নিয়ে মিস মার্পল বললেন, মেয়েটির গায়ে হালকা রঙের ফার কোট ছিল, বলেছিল এলসবেথ। সস্তা পাউডারের কৌটোটা সম্ভবত কোটের পকেটে ছিল। বাঁধের ঢালে দেহটা গড়িয়ে পড়ার সময় পকেট থেকে ছিটকে গিয়েছিল। সাধারণ জিনিস, তবে পরে কাজে লাগতে পারে। সবটুকু ফাঁড়িকে তুমি তুলে এনেছ? না, কাঁচে দিয়ে অর্ধেকটা রেখে এসেছি। বুদ্ধিমতী মেয়ে। প্রমাণ চাইলে পুলিশকে দেখানো যাবে। এই সূত্রগুলো নিয়ে পুলিশে যাবেন ভাবছেন? এখনই নয়, দেহটা খুঁজে বার করা তো দরকার। কিন্তু সেটা পাওয়া সম্ভব কী করে? বোঝা যাচ্ছে দেহটা ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, আর লোকটা ব্র্যাকহ্যাম্পটনে নেমে পড়েছিল। পরে সেই রাত্রেই ঘটনাস্থলে ফিরে এসে মৃতদেহটা সে সরিয়ে ফেলে। কিন্তু সে তো দেহটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। না না, মিস সাইলাস ব্যারো অন্য কোথাও নিয়ে যায়নি। সেরকম উদ্দেশ্য থাকলে খুনটা সে যে কোনো নির্জন জায়গাতেই করতে পারত। তবে বলছেন এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড? নিশ্চয়ই। হঠাৎ করে উত্তেজনার বশে খুনের ঘটনাটা ঘটে গিয়ে থাকলে দেহটা এমন কোনো জায়গায় ধাক্কা দিয়ে ফেলা হতো না যেখান থেকে সেটা পরে সরিয়ে ফেলা যায়। খুব সুকৌশল পরিকল্পনা বর্তমান অপরাধের পেছনে কাজ করেছে। রাদারফোর্ড হলের সমস্ত খুঁটিনাটি বিষয়, রেলের ধারে তার অবস্থান, সব কিছু লোকটির জানা ছিল। বাড়িটার অবস্থানই এমন যে বাইরের লোকজনের আনাগোনা থেকেও একরকম বিচ্ছিন্ন। ঠিকই বলেছেন, সকালের দিকে ব্যবসায়ীরা মালপত্র পৌঁছে দিয়ে যায়, ওইটুকুই যে শহরের সঙ্গে বাড়ির সম্পর্ক। খুনি স্বচ্ছন্দে রাদারফোর্ড হলে ফিরে আসতে পারে। মৃতদেহটা পরদিন সকালের আগে কারোরই নজরে পড়া সম্ভব ছিল না। সেটা সরিয়ে ফেলার জন্য যথেষ্ট সময় সে পায়। কোনো এক পথে খুনি রাদারফোর্ড হলেই ফিরে এসেছিল। তারপর দেহটা উদ্ধার করে একটা পূর্ব নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়েছিল। আমার ধারণা রাদারফোর্ড হলের খুব কাছাকাছি কোথাও নিয়ে গিয়ে কবরস্থ করা হয়েছে। মনে রেখো, পার্কের মধ্যে কাজটা করার ঝুঁকি ছিল, সহজেই কারো চোখে পড়ার সম্ভাবনা। কবরটা সে আগেই খুঁড়ে রেখে থাকবে। আচ্ছা, বাড়িতে কি কুকুর আছে? না। তাহলে তোমার কি মনে হয় কোনো আস্তাবলে কিংবা অব্যবহৃত কোনো ঘরে কবর দিতে পারে? দ্রুত কাজ শেষ করার পক্ষে জায়গাগুলো নিরাপদ। অনেক পুরনো বাড়ি, অব্যবহৃত অনেক ঘর পড়ে আছে, শহরের আস্তানা, কারখানা ঘর, এসব জায়গায় সচরাচর কেউ যায় না। এছাড়া রডোডেন্ড্রনের ঝোপ কিংবা অন্য কোনো ঝোপের মধ্যেও ছুঁড়ে ফেলে দিতে পারে। পরদিন বিকেলে লুসি খুব সতর্কতার সঙ্গে তার অনুসন্ধান কাজ শুরু করলো, কিন্তু বিশেষ কিছু সংগ্রহ করতে পারেনি, পরিবারের সে পুরনো সংবাদ ছাড়া। বাগানের বৃদ্ধ শ্যালি হিলম্যানের সঙ্গে বাগানে দেখা হয়েছিল লুসির। বয়স হয়েছে বলে অনর্গল বক বক করে, কথা বলতে পারলে বেশ খুশি হয়। লুসি এটা ওটা প্রসঙ্গ তুলে তাকে বক বক করার কিছু সুযোগ দেয়। হিলম্যান একসময় অনুযোগের সুরে বলতে থাকে, কর্তা তো টাকার পাহাড়ের ওপর বসে আছেন, কিন্তু এক কানা করেও তার নিজের রোজগার না। সম্পত্তি করেছিলেন মিস্টার ক্র্যাকেনথর্পের বাবা, নিজের ভাগ্য নিজেই গড়েছিলেন। এই বাড়িও তিনি করেন, খরচের হাতও ছিল দরার। 2 ছেলের কোনোটি তার মতো করিতকর্মা ছিল না, কিন্তু অক্সফোর্ডে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেছিলেন তাদের।
কিন্তু তারা কেউ বাপের ব্যবসার ধার দিয়েও গেল না। ছোট ছেলে এক সুন্দরী অভিনেত্রীকে বিয়ে করেছিল, ওই সারাক্ষণ মদে চুর হয়ে থাকতো। পরে একদিন ওই অবস্থাতে গাড়ির তলায় চাপা পড়ে কেসে গেল। আমাদের কর্তা হলেন বড় ছেলে, বাপ বিশেষ পছন্দ করতেন না। তিনি বিদেশেই ঘুরে কাটাতেন আর নানান মূর্তি কিনে দেশে পাঠাতেন। যুদ্ধের আগে বুড়ো বাপ মারা গেলে মিস্টার ক্র্যাকেনথর্প এই বাড়িতে সপরিবারে এসে থিত হলেন। ততদিনে ছেলেরা সবাই বড় সড় হয়ে গেছে। সংবাদগুলো খুবই মূল্যবান মনে হয়েছিল লুসির, তাই ধৈর্য ধরে সবই শুনেছিল। বাড়ি ফিরে এসে দেখতে পেয়েছিল বিকেলের ডাকে আসা একটা চিঠি পড়ছে এমা। আমার ভাইপো আলেকজান্ডার তার এক সহপাঠী বন্ধুকে নিয়ে কাল আসছে। ছেলেটির নাম জেমস স্টডার্ড। গাড়ি বারান্দার দোতলার পাশাপাশি ঘর দুটোতেই ওরা থাকতে পারবে। টকবকে কিশোর দুটি পরদিন সকালে এলো। সুন্দর দেবদূতের মতন চেহারা, আলেকজান্ডার স্টাইলের কটা চুল, নীল চোখ, স্ট্যান্ডার্ড ওয়েস্টের রং চাপা, চোখে চশমা। ওরা এসে হই হট্টগোলে বাড়ি মাতিয়ে তুলল। লাঞ্চের পরে ধোয়া মোছার কাজ শেষ করে যথানিয়মে লুসি বেরিয়ে পড়ল। ছেলে দুটি তখন দূরের মাঠে দৌড়দৌড়ি করছিল। লুসির হাতে গলফ ক্লাবের ছড়ি। আজ বিপরীত দিকের রাস্তায় এগিয়ে গিয়ে সে এক জায়গায় রডোডেনড্রন ঝোপ ফাঁক করে ভেতরে দেখার চেষ্টা করলো। লুসির হাতে গলফ ক্লাব দেখে ছেলেরাও উৎসাহিত হয়ে উঠেছিল। তারাও বাড়ির বাগানে গলফ সেট বানানোর কাজে মেতে উঠেছে। ঘোরাঘুরি শেষ করে লুসি যখন বাড়িতে ফিরে আসছে, তখন গর্তের সংখ্যা লেখা ফলকগুলো নিয়ে দুই বন্ধুদের সমস্যায় পড়েছে দেখতে পেল। মরচে ধরা সংখ্যাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছে। লুসি সমাধান বাতলে দিল। তুলি দিয়ে সাদা রং বুলিয়ে নিলেই হবে। কাল খানিকটা রং সংগ্রহ করে এসো, কেমন? আলেকজান্ডার খুশিতে লাফিয়ে উঠে বলল, বড় গুদাম ঘরে রঙের পাত্র আছে, আমি জানি। আগের ইস্টারের আগে রঙের মিস্ত্রিরা কাজ করেছিল, ওখানে একবার দেখলে হয়। বড় গুদাম ঘরটা কোনটা জানতে চাইলে আলেকজান্ডার তাকে বাড়ির পেছনের দিকে রাস্তার ধারে একটা বড় দালান দেখিয়ে দিল। ওই ঘরটায় বৃদ্ধের সংগ্রহ করা অনেকগুলো জিনিস ফেলে রাখা আছে। তিনি সব বিদেশ থেকে সংগ্রহ করে এনেছিলেন। চলো না, দেখবে। কৌতূহলী হয়ে লুসি তার সঙ্গে চলল। বড় গুদাম ঘরে ঢোকার কাঠের দরজায় লোহার কাঁটা বসানো। দরজার মাথায় আইভি লতার ঝাড়, তার নিচে লোহার সঙ্গে চাবি ঝোলানো ছিল। আলেকজান্ডার চাবি দিয়ে তালা খুলে দরজা খুলে ভেতরে ঢুকল। তার পেছনে অন্য দুজন। লুসি এক নজরে চারপাশটা দেখে নিল। নানান ধরনের পাথরের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রাচীন শিল্পকর্মের নিদর্শন হলেও অবহেলা অযত্নে নিতান্ত বাজে জিনিসের পর্যায়ে দাঁড়িয়েছে। এইসবের সঙ্গে রয়েছে অজস্র ভাঙা টেবিল চেয়ার, ঘাস কাটার যন্ত্র, মোটর গাড়ির বাতিল আসন, মরচে ধরা বালতি, এমন নানান টুকিটাকি। আলেকজান্ডার ঘরের কোণের দিকে গিয়ে পর্দার ঢাকা সরিয়ে দিয়ে গুটি কয়েক রঙের টিন আর কয়েকটা ব্রাশ বার করে আনলো। রং গুলবার জন্য কিছু তারপিন তেল তো এবার দরকার। গুদাম ঘরে তারপিন তেল খুঁজে পাওয়া গেল না, কিন্তু দুই কিশোর আনন্দের সঙ্গে জানালো এক্ষুনি সাইকেলে গিয়ে তারা তারপিন তেল সংগ্রহ করে আনবে। প্রবল উৎসাহে তারা ব্রাশ আর রঙের কৌটো নিয়ে বেরিয়ে গেল। লুসি একা গুদাম ঘরে সতর্ক দৃষ্টি ফেলে চারপাশ তাকিয়ে দেখতে লাগলো। ঘরের বাতাস বেশ ভারী। বাইরের হাওয়া চলাচলের অভাবে এমনটাই হয়েছে। কেমন একটা পচা গন্ধের আভাস পেল লুসি। নাক টেনে গন্ধটা চেনবার চেষ্টা করল সে। হঠাৎ বিরাট একটা পাথরের কফিন তার চোখে পড়ল। পায়ে পায়ে সেটার দিকে এগিয়ে গেল। কফিনের ঢাকনাটা ভারী এবং আঁট করে লাগানো। লুসির কেমন সন্দেহ হলো। চার দেওয়ার শক্ত কিছু পাওয়া গেলে ডালাটা খুলে ভেতরটা দেখা যেত। গুদাম ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এলো লুসি। একটা ভারী ক্রোবার নিয়ে আবার গুদাম ঘরে ফিরে এলো, কিন্তু চেষ্টা করে বুঝতে পারল শক্তি দরকার। জেদ চেপে গেল তার। ক্রোবার দিয়ে সর্বশক্তি নিয়ে ডালার ফাঁকে ক্রোবারে চাপ দিতে লাগলো। চেষ্টা ব্যর্থ হলো না। ভারী ঢাকনাটা অবশেষে ধীরে ধীরে উঠতে লাগলো। খানিকটা ফাঁক হলেই লুসি অবু হয়ে দেখতে পেল কফিনের ভেতরে কেই আছে। প্রবল উত্তেজনায় ত্রস্ত পায়ে বড় গুদাম ঘর রেখে বেরিয়ে এলো লুসি। তার হাত পা কাঁপছিল। তালা বন্ধ করে চাবিটা আগের জায়গায় রাখল।
একরকম দৌড়ে যেন সে আস্থা বলে নিজের গাড়ির কাছে চলে গেল। বাড়ির পেছনের রাস্তা ধরে পোস্ট অফিসের সামনে থামল। টেলিফোন তুলে মিস মার্পলের সঙ্গে যোগাযোগ করল। কি বলছো লুসি? আমি জিনিসটা পেয়েছি। হ্যাঁ, স্ত্রীলোকের ফারকোট পরা। হ্যাঁ, বাড়ির বাইরের দিকে একটা গুদাম ঘরের মধ্যে। আমি কি এখন পুলিশে খবর দেব? এক্ষুনি পুলিশে খবর দাও। আনুষঙ্গিক কথাগুলো কি পুলিশকে বলবো? হ্যাঁ, কোনো কথা গোপন করার দরকার নেই। সত্য কথাটাই তুমি তাদেরকে বলবে। আপনার সম্পর্কে? লুসি রিসিভার নামিয়ে রাখল। 1 মিনিট অপেক্ষা করে আবার রিসিভার তুলে পুলিশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করল। এতক্ষণে উত্তেজনা থিতিয়েছে। গাড়ি নিয়ে বাড়িতে ফিরে এলো লুসি। কোনো রকম ভূমিকা না করেই সে এমাকে আলাদা করে ডেকে সমস্ত ঘটনা খুলে বলল। সে যে পুলিশকেও খবরটা জানিয়েছে সে কথাও বাদ দিল না। এমা ভয়ে বিস্ময়ে কথা হারিয়ে ফেলেছে। পরে সামলে নিয়ে অনুযোগের স্বরে বলল, পুলিশকে খবর দেবার আগে আমাকে একবার জানানো দরকার ছিল তোমার। ঠিক এই সময়ে বাড়ির বাইরে গাড়ি থামার শব্দ হলো। পরক্ষণেই দরজার ঘণ্টা সশব্দে বেজে উঠল। ইন্সপেক্টর বেকেনের হাত ধরে বড় গুদাম ঘর থেকে বেরিয়ে এলো এমা ক্র্যাকেনথর্প। তার মুখ ফ্যাকাশে, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। না ইন্সপেক্টর, মেয়েটিকে আমি চিনি না, জীবনে কখনো দেখিনি। ধন্যবাদ মিস। হল ঘর অতিক্রম করে তারা পড়ার ঘরে ঢুকল। সেই সময় ডাক্তার কুইম্পার পড়ার ঘর ছেড়ে বেরোচ্ছিলেন। ইন্সপেক্টর মুখোমুখি হলে তারা পরস্পরকে অভিবাদন জানালেন।